হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার নিউ ভিডিও। আশা করি বিশেষ প্রতি ভালো আছেন। আর স্পোর্টস ইউটিউব চ্যানেলে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজ হচ্ছে ডাবল হেডারের ম্যাচ। ইতিমধ্যে আমরা একটি ম্যাচের অ্যানালাইসিস আমরা আপলোড করে দিয়েছি, তো আশা করি আপনারা দেখছেন বা দেখবেন। তো এবারে যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুজরাট টাইটান্স বনাম লখনৌ সুপার জায়ান্টস, অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্সের মধ্যকার যে রাতের ম্যাচ রয়েছে 7:30 PM, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা তুলে ধরার চেষ্টা কিন্তু আমরা করব। তো তার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আরও নিত্য নতুন ভিডিও কিন্তু আগামী দিনে আসতে চলেছে। কারণ আপনারা জানেন সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে অনেক খেলা সিরিজ রয়েছে। তো আমি বলেছি আমরা কিছুদিন কিন্তু ভিডিও দিতে পারিনি, ভিডিও বলতে আমরা একটা দুটোর বেশি দিতে পারিনি। তো আমরা খুব শীঘ্রই আমাদের সেই সমস্যাগুলো কেটে যাবে, যান্ত্রিকগুলো যুগ, তো সেগুলো কেটে গেলে অবশ্যই আপনারা প্রতিনিয়ত প্রতিবারই যখনই কোনো নিউজ আসবে তখনই আমরা কিন্তু আপডেট সংক্রান্ত ভিডিও আমরা দেব। এখন পর্যন্ত হয়তো একটা দুটো ভিডিও আসছে, খুব শীঘ্রই আসতে চলেছে, বেশি দিন সময় লাগবে না, 2-3-4 দিন সময় বেশি লাগবে না। তো সেটা আপনাদের বলছি, তো বিশ্বাস হারাবেন না, আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো আমাদের যতটুকু সম্ভব আমরা সঠিক তথ্য আমরা যাচাই করে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আগামীতে তাই করব, মানে ভুয়ো কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা অজান্তে আমরা জানতে কখনো সেটা ভুল হবে না। আমরা অবশ্যই যতটুকু সম্ভব আমরা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা কিন্তু করে যাব। যাই হোক, আমরা অ্যানালাইসিস করব, সেই অ্যানালাইসিসে ঢুকে পড়ি। প্রথমে যে বিষয়টা আসবে মাঠের কথায়, যে মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে সে মাঠটি হচ্ছে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী একায়না ক্রিকেট গ্রাউন্ড, অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টসের হোম গ্রাউন্ডে কিন্তু আজকের ম্যাচটি খেলা হবে। আমরা যদি প্রথমে হেড টু হেডের কথা বলি, 4টি ম্যাচ হয়েছে, তাদের মধ্যে 4টি ম্যাচের মধ্যেই কিন্তু গুজরাট টাইটান্স চারটিতে জয়লাভ করেছে, লখনৌ সুপার জায়ান্টস কোনোটাতে জিততে পারেনি। এই জায়গায় যদি টিম ফর্মের কথা বলি, সর্বশেষ 5টি করে টিমের ম্যাচের কথা বললে প্রত্যেকেই যার ভিন্ন ভিন্ন দলের বিরুদ্ধে তারা খেলেছেন। তাদের মধ্যে যদি আমরা বলি, প্রথমেই লখনৌ সুপার জায়ান্টসের কথা বলি, তারা ইতিমধ্যেই এই আইপিএলে 2টি জয় পেয়ে গেছে এবং সব কিছু মিলিয়ে তারা সর্বশেষ 5টি ফর্মের কথা বললে তারা 3টিতে জয় পেয়েছে। আর গুজরাটের কথা যদি এই জায়গায় আছি, এই জায়গায় ইতিমধ্যে আমাদের এই আইপিএলে তারা একটি জয় পেয়েছে। তো তাদের কথা যদি আসে, তারা মোট 2টিতে জয় লাভ করেছে। ঠিক আছে, আমরা যদি সেই কথা যদি বলি, পুরো তাদের যে টুর্নামেন্টের নয়, মানে পুরো যে তাদের সর্বশেষ যে 5টি করে যে তাদের টিম ফর্মের কথা বলছি ভিন্ন ভিন্ন দলের বিরুদ্ধে। হেড টু হেডের কথা আমরা বলে দিয়েছি ইতিমধ্যেই। আর এছাড়া যদি আমরা আলোচনা করি যে এখানে এলএসজির যে সর্বোচ্চ স্কোর, সেটা কিন্তু এলএসজির সর্বোচ্চ স্কোর কিন্তু আপনারা জানেন যে 257 আছে, গুজরাটের 233 হাই স্কোর। আর এছাড়া যদি আমরা বলি, তো এখানে ওয়েদারের কথা বলবো, যদি প্রতিবারের মতো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তাই আর ওয়েদারের রিপোর্টটা সেরকম কিছু বলছি না। এছাড়া যদি বলি যে এখানে মোট যারা ব্যাটিং করেন 50% বোলিং করে যারা জিতেছে এবং 50% যারা সেকেন্ড ব্যাটিং করেছে তারাও জিতেছে। সো ইকুয়াল, দে আর অল ইকুয়াল আছে মোটামুটি। সেখানে জায়গা যদি বলি, এখানে ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর হচ্ছে 154, অর্থাৎ 154, আর এই জায়গা সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোরটা হচ্ছে 143। এটি মূলত একটি গ্রাউন্ড, এমন একটা গ্রাউন্ড এখানে বেশি কিন্তু রান হয় না, তবে মিডলের মধ্যে রান থাকে, কখনো স্লো বেশি রান হয় না, তবে এখানে একটু রান কমই হয়, 200 রানটা খুব কম পেরিয়ে যায়। কারণ বুঝতে পারবেন এখানে যে হাইয়েস্ট টোটালটা কিন্তু এই আইপিএলে হয়েছে। এখানে 199 রান করেছিলেন 8 উইকেট হারিয়ে লখনৌ সুপার জায়ান্টস পিবিকেএস এর বিরুদ্ধে, যেটা। আর এখানে সর্বনিম্ন যে স্কোরটা সেটা হচ্ছে 108,
যেটা অল আউট হয়ে গেছিল 19.5 ওভারে। এটা হচ্ছিল সেই আরসিবি, এটা আরসিবি বনাম লখনৌর বিরুদ্ধেই, যেটা আরসিবি 108 রানে অল আউট হয়ে গিয়েছিল। আর এখানে সর্বোচ্চ যে চেস করে যারা জিতেছে, সর্বোচ্চ স্কোর আমরা ওই দিন দেখেছিলাম 199, যেটা 199 করেছিল, এখানে কিন্তু প্রায় 173 ঊর্ধ্ব পৌঁছে গিয়েছিল পাঞ্জাব, তারপরে জিততে পারেনি। কিন্তু এখানে হায়েস্ট চেস হয়েছে যে 161, অর্থাৎ 161 রান এখানে চেস হয়েছে, যেটা 8 উইকেট হারিয়ে 19.3 ওভারে যেটা করেছিল পাঞ্জাব, যেটা পাঞ্জাব এবং এলএসজির মধ্যকার। ঠিক আছে, এটা এখানকার না, এখন এটা আগের। আর এখানে লয়েস্ট যে ডিফেন্ড করা হয়েছে, এটা একটু একটা আশ্চর্যজনক বিষয়। এখানে লয়েস্ট ডিফেন্ড করা হয়েছে চেজের থেকেও বেশি, 193 রান সর্বনিম্ন ডিফেন্ড করে যারা জিতেছে। ঠিক আছে, আর যেটা করেছিল যেটা লখনৌ সুপার জায়ান্টস যেটা করেছে, যেটা এলএসজি এবং ডিসির মধ্যে যে ম্যাচটা হয়েছিল, অর্থাৎ দিল্লি ক্যাপিটালস বনাম লখনৌ সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচে এটা হয়েছে। এটা একটা আশ্চর্যজনক বিষয় যদিও বলা যায়। আর এছাড়া যদি আমরা এই মাঠের কথায় সেরকম আর আলোচনা করি, এখানে রিসেন্ট যে ম্যাচগুলো হয়েছে, এখানে যদি বলি সর্বশেষ যে ম্যাচটা হয়েছিল, ম্যাচের এটা যেটা হয়েছিল যে মার্চের 30 তারিখ, এলএসজি যেটা 199 রান করেছিল 20 ওভারে, এবং এখানে পিবিকেএস 178 রান করেছিল 5 উইকেট হারিয়ে। এর আগের কথা যদি বলি, গত বছরে একটা ম্যাচ হয়েছিল, যেখানে এটা ছিল 16 তারিখ, হ্যাঁ মেবি 16 তারিখ মে মাসের, যেটা এলএসজি বনাম যেটা হয়েছিল এমআইয়ের মধ্যে, যেখানে এলএসজি করেছিল 3 উইকেটে 177, এবং এমআই যেটি 172 রান পর্যন্ত পৌঁছেছিল 5 উইকেট হারিয়ে। এছাড়া আরেকটা কথা যদি বলি, সর্বোচ্চ রিসেন্ট যেটা হয়েছিল, এটা 1 তারিখ মেতে, যেটা আরসিবি এবং লখনৌর মধ্যে। আরসিবি করেছিল 126, যেটা লখনৌ করেছিল 108। ঠিক আছে, তো আরসিবি সেটা 18 রানে ম্যাচটা জয়লাভ করেছিল। সো এবারে যদি বলি, এই হচ্ছে মোটামুটি তাদের সম্পূর্ণ কিছু তুলে ধরলাম। তো এবারে আমরা যদি একটু গুরুত্বপূর্ণ প্লেয়ারের দিকে যাই, যারা আপাতত খেলছেন, ভালো কিছু ফর্মে আছেন, তারা ভালো সম্ভাবনা রয়েছে, তাদের রিসেন্ট ফর্মের কথা যদি আসি, লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাটের মধ্যকার এই ম্যাচের, তো সেটা একটু যদি দেখার চেষ্টা করি আমরা, তে ওই জায়গা থেকে যদি বলি, লোকেশ রাহুল অবশ্যই ফর্মে আছেন, কুইন্টন ডিকক তিনিও ফর্মে আছেন। তো গত ম্যাচে 80 ঊর্ধ্ব একটি রান কিন্তু তিনি ইতিমধ্যেই করেছেন। সো এই জায়গা থেকে বলা যায় যে তার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন আজকে স্পেশালি এই কুইন্টন ডিকক। আর এই লখনৌ গ্রাউন্ডে আমরা নিকোলাস পুরানের কথা বলছিলাম, এর আগের ম্যাচ পর্যন্ত তার কিন্তু রেকর্ড ভালো ছিল না, কিন্তু এর আগের ম্যাচে তিনি দারুণ খেলেছেন, এইটা সব কিছু চুরমার করে একেবারে তার রেকর্ড কিন্তু দুর্দান্ত করে নিয়েছেন। সো এছাড়া যদি আমরা আলোচনা করি, আমরা অনেকের কথাই বলতে পারি যারা ফর্মে কিন্তু আছেন, তো ওদের কথায় আমরা যদি বলি, প্রথমে যদি আমরা শুরু করি যে জিটির কথা, যেটা বলবো যে প্রথমে আগে বলতে হয় যে সাই সুদর্শন দুর্দান্ত এই ক্রিকেটার, তিনি দারুণ ফর্মে আছেন, কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছেন, দারুণ ফর্মে ছন্দেও আছেন, এবং এটি উনি সবসময় একটা পারফর্ম কিন্তু করে যান, তো উনি একটা না একটা রান আপনাদেরকে দিয়ে যাবে। সো উনি হচ্ছেন একটা কনসিস্টেন্ট পারফর্মার। আমরা যদি এছাড়া বলি যে সাই সুদর্শনের, এছাড়া বলি
কেন উইলিয়ামসন তিনি সেরকম চান্স পাননি, এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন। ম্যাথিউ ওয়েড এখনও চান্স পাননি। অভিনব মনোহর তিনিও খেলেননি। যাই হোক, এই হচ্ছে মোটামুটি কথা। আর লখনৌ সুপার জায়ান্টসের কথায় যদি আসি, আর লোকেশ রাহুল তো ফর্মে আছেন, নিকোলাস পুরান তিনিও ফর্মে ফিরে এসেছেন, উইন্টার ডিককও ফর্মে ফিরে এসেছেন, দারুণ ছন্দে রয়েছেন। বোলিংয়ের কথা যদি বলা হয়, যদি আমরা মহসিন খান তিনি দারুণ ফর্মে আছেন। ঠিক আছে, তো সব কিছু মিলে অনেক অনেক ক্রিকেটারই দারুণ ফর্মে আছেন। তো আমরা একবারে সব কিছু ডিসাইড করে নেব। তো এবার চেঞ্জের কথায় আসবো। চেঞ্জের কথায় যদি আসি, চেঞ্জ কীরকম হতে পারে? গুজরাট তারাও জিত পেয়েছে, এরাও জিত পেয়েছে, তো চেঞ্জ হবে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। তবে আমরা চেঞ্জটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই বলবো ডেভিড মিলার, তিনি গত ম্যাচে খেলতে পারেননি। স্কোয়াডে যার নাম আছে ডেভিড মিলার প্রথমেই, তিনি কিন্তু খেলতে পারেননি কোনো কারণ গত ম্যাচে। সো তিনি আবার ইনক্লুড হতে পারেন। তার বিরুদ্ধে বা তার রিপ্লেস হিসেবে কিন্তু কেন উইলিয়ামসন খেলেছিলেন। আবার কেন উইলিয়ামসনকে রাখা হতে পারে, আজমতুল্লাহ উমারজাইকে কিন্তু বাদ দেওয়া হতে পারে। আজমতুল্লাহ উমারজাই সেরকম বেশি সুবিধা করতে পারেনি, তবে গত ম্যাচে উইকেটও পেয়েছেন তিনি। সো ওনার একটা সম্ভাবনা সেরকম নেই, তো হয়তো উনি আবার খেলতে যাচ্ছেন, সেটা হতে পারে। তো ঋদ্ধিমান সাহা তো খেলছেন গুজরাটের হয়ে। তো সাই সুদর্শন তিনিও খেলছেন, আর যখন ব্যাটিং হবে তিনি থাকছেন। তো বোলিংয়ের সময় হয়তো ইম্প্যাক্ট হিসেবে তিনি বেরিয়ে যাবেন। তো এছাড়া ম্যাথিউ ওয়েড তিনিও সদ্য আইপিএল, তিনি ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার একটি ঘরোয়া লিগের ফাইনাল ম্যাচ সেরে তিনি খেলে এখানে এসেছেন। তিনি ইতিমধ্যেই যোগ দিয়ে দিয়েছেন দুটি ম্যাচ আগেই, কিন্তু তিনি দুটো ম্যাচেই জায়গা পাননি। তো তার পরিবর্তন হিসেবেও এটাও হতে পারে, যেহেতু কেন উইলিয়ামসনকে গত ম্যাচে দেওয়া হয়েছে, তো হি ইজ এ বিগ প্লেয়ার, তো ওনার পরিবর্তন হিসেবেও ম্যাথিউ ওয়েডকে রাখতে পারে। তবে কেন উইলিয়ামসনকে হয়তো আর সুযোগ দেওয়া হবে। যাই হোক, এটা পরিবর্তনের উপর ডিপেন্ড করছে কাকে তারা নেবে, কিন্তু সবই দরকার আছে। আর গুজরাট ইতিমধ্যে দুটি ম্যাচ কিন্তু হেরেছে। কেন উইলিয়ামসনের কথাও আমরা বললাম। অভিনব মনোহর ওনার রিপ্লেস একমাত্র বিজয় শঙ্কর দ্বারা হতে পারে। বিজয় শঙ্কর কিন্তু সুবিধা করতে পারেনি, গত ম্যাচেও কিন্তু তিনি ফেল হয়েছেন। সো ওনার যে বিকল্প একমাত্র অনেক আছে, তার মধ্যে অভিনব মনোহর ইজ দ্য বেস্ট অপশন, কারণ উনি এই হার্ড হিটিং করে থাকেন। স্পিন অপশনটাও দিয়ে দেবেন। এছাড়া আমরা শাহরুখ খানের কথা বলতে পারি, যেখানে ওনার রিপ্লেসমেন্ট হতে পারে। ইনিও পার্ট টাইম বোলার এবং ব্যাটসম্যান। তো এছাড়া যদি রাহুল তেওয়াটিয়া তিনি তো খেলছেন। জশুয়া লিটল তাকে এখনও খেলতে দেখা যায়নি, এটা একটা প্রশ্ন যে তাকে কোথায় খেলানো হবে। আচ্ছা, দর্শন নালকান্দে তো আমরা দেখছি। তারপরে নূর আহমেদ আছেন, সাই কিশোর, এছাড়া মোহিত শর্মা ইম্প্যাক্ট হিসেবে অবশ্যই পালন করছে। তো জয়ন্ত যাদব তাকে এখনও দলে নেওয়া হয়নি এই কার্যকরী, তবে এই স্পিনার কতটা জায়গা সেরকম পাবেন না। অবশ্যই রশিদ খান তিনি কিন্তু প্রত্যেকবারের মতো এবার কিন্তু যে প্রত্যেকবার একটা না একটা যেটা খেলে থাকেন একটা ইম্প্যাক্ট, এবারে কিন্তু সেরকম ইম্প্যাক্ট রাখতে পারছেন না আইপিএলে। তো যাই হোক, রশিদ খান অ্যাজ এ গুড বোলার তো থাকবে তিনি। তো এছাড়া যদি শুভমান গিলের কথায় আসি, ঠিক আছে, তিনি তো থাকছেন। আজমতুল্লাহ উমারজাই, উমেশ যাদব, শাহরুখ খানের কথাও বলেছি। এছাড়া যদি আমরা কার্তিক ত্যাগী আছেন, তিনিও একদম দারুণ একটা পেস বোলার, তো তাকেও রিপ্লেস যায়। তো সন্দীপ ওয়ারিয়ার আছেন, স্পেন্সার জনসন আছে। তারপরে এছাড়া যদি আমরা বলি অমিত মিশ্রা আছেন। তো যাই হোক, পরিবর্তন এটাই। পরিবর্তন যদি আমরা দেখি, আমরা প্লেইং 11টা একটু দেখে নেব। প্লেইং 11টা তাহলে এরকম হতে পারে যে ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, ঠিক আছে, দুজন। আমরা 3-এ দেখব যে সাই সুদর্শনকে। 4-এ দেখব কেন উইলিয়ামসন কিংবা ডেভিড মিলার, কিংবা যদি ম্যাথিউ ওয়েড কেউ থাকে তাদের মধ্যে একজন। আর 5-এ আমরা দেখতে পাবো বিজয় শঙ্করের পরিবর্তে হয়তো বিজয় শঙ্করকে আবার খেলার সুযোগ দেওয়া হবে, কিংবা অভিনব মনোহর অথবা শাহরুখ খান। এ হচ্ছে 5-এ। 6-এ যদি আমরা আসি, আজমতুল্লাহ উমারজাই যদি থাকেন তো ওনাকে
হয়তো রাখা হবে। আর যদি ওনার পরিবর্তন হিসেবে আসে তাহলে তেওয়াটিয়া, সাথে রশিদ খান, 8-এ আমরা হয়তো নূর মোহাম্মদকে দেখতে পাবো, তিনি ভালো খেলছেন। 9-এ দর্শন নালকান্ডে, 10-এ সাই কিশোর কিংবা উমেশ যাদব থাকবেন। আর 11তে সর্বশেষ যেটা আমরা বলেছি ইতিমধ্যে ওভারসিজ আমরা নূর আহমেদকে নিয়েছি, অথবা এদিক থেকে ডেভিড মিলার, কেন উইলিয়ামসন কিংবা কাউকে একজন, আজমাতুল্লাহ ওমারজা হিসেবে 3 জন। এই জায়গা থেকে হচ্ছে স্পেন্সার জনসন কিংবা হয়তো ওনাদের খেলাবেন না তারা, তো ওই জায়গা থেকে আমরা হয়তো অন্য কাউকে দেখতে পারি, সেটা দেখার বিষয়। কাদেরকে তারা সুযোগ দিচ্ছে বা কাদেরকে তারা দিচ্ছে না, অনেক ক্রিকেটার কিন্তু মাঠের বাইরে রয়েছেন। তো অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে মোহিত শর্মা দারুণ একটা কাজ করে যাচ্ছেন, সো ওনার ইম্প্যাক্টটা তো অবশ্যই কাজে তারা দিচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে তাদের আপাতত পরিবর্তনের সুযোগ রয়েছে। তো সব কিছু আলোচনা করলাম যে কি স্কোয়াডে কি রয়েছে, পরিবর্তন কিভাবে হতে পারে। বাট লখনৌ সুপার জায়ান্টসের কথায় আসি, লোকেশ রাহুল ভালো পারফর্ম করছেন, কুইন্টন ডিকক ইতিমধ্যে রিসেন্টলি ভালো পারফর্ম করছেন তিনিও, নিকোলাস পুরান তিনিও ফর্মে ফিরে এসেছেন। দেবদূত পাডিক্কাল তিনি কিন্তু ভালো পারফর্ম করতে পারছেন না এই আইপিএলে, যবে থেকে তিনি আরসিবি ছেড়েছেন তো তারপর থেকে কিন্তু সেরকম তাকে ছন্দে দেখা যাচ্ছে না। তারপরে আয়ুষ বাদানি তিনিও সেরকম এই আইপিএলের জন্য জ্বলে উঠতে পারেননি, তবে আশা করি জ্বলে উঠবেন। অ্যাজ আ প্লেয়ার হিসেবে খুব ভালো, অ্যাজ আ দীপক হুডা তাকে ইম্প্যাক্ট হিসেবেই খেলানো হচ্ছে। কৃণাল পান্ডিয়া তিনিও মোটামুটি ভালোই করছেন, তবে প্রত্যেক মরশুমের মতো তাকে সেরকম চলতে দেখা যায়নি। কাইল ম্যাচকে এখনও খেলানো হয়নি, দারুণ ফর্মে আছেন তবে এখনও খেলানো হয়নি। মার্কাস স্টয়নিস তিনি বিগত 1-2 ম্যাচে তিনি ভালো করছেন। প্রয়াগ মানকার তাকেও খেলানো হয়নি এখনও। তারপরে যদি আমরা বলি ইয়াস সিং তাকেও এখনও খেলানো হয়নি। আমরা কৃষ্ণাপ্পা গৌতমকেও দেখিনি এখনও খেলাতে, তো দেখা যেতেই পারে মায়াঙ্ক যাদব, তাকে কিন্তু দুর্দান্তই খেলছেন। প্লাস মানুষের মধ্যে তিনি একটু প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন যে কিভাবে কি করা যায়। তো দারুণ 155 কিলোমিটারের বলটিও কিন্তু আইপিএলের সর্বোচ্চ, যেটি তিনি করে ফেলেছেন ইতিমধ্যে। তো মহসিন খান খেলছেন, রবি বিষ্ণয়, এছাড়া আমরা যদি দেখি ইয়াশ ঠাকুর, অমিত মিশ্রা, নবীনুল হক, আশ্বিন কুলকার্নি, সিদ্ধার্থ রয়েছেন, আশরান টার্নার রয়েছেন, শেমার জোসেফ। একটা সবচেয়ে প্রশ্নযোগ্য যেটা ছিল শেমার জোসেফকে খেলানো হবে কিনা। তো যাই হোক, ম্যাট হেনরি আছেন। তো আমরা যদি এই জায়গা থেকে বলি তাহলে প্লেইং 11টা পরিবর্তনটা কিভাবে আসতে পারে, যেহেতু আমরা প্লেইং 11 হয়তো পরিবর্তন এখানে দেখতে পাবো না, কারণটা যেহেতু তারা ভালো পারফর্ম করছেন, নিকোলাস পুরান থেকে শুরু করে সকলেই ফর্মে ফিরে এসেছেন, হয়তো বোলিংয়ে কিছু পরিবর্তন আসতে পারে, অথবা দেবদূত পাডিক্কাল যেহেতু এখন পর্যন্ত ভালো ফর্মে নেই, তার পরিবর্তন হিসেবে দীপক হুডা কিংবা প্রয়াগ মানকার কাউকে হয়তো ইনক্লুড করতে পারে। এছাড়া কিন্তু পরিবর্তনের সেরকম কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া দেবদূত পাডিক্কাল অ্যাজ এ প্লেয়ার হিসেবে খুব ভালো, তো তাকে আবার সুযোগ দেওয়া হতে পারে। সো আমরা প্লেইং 11টা একটু দেখিনি। প্লেইং 11টা যদি দেখি, লোকেশ রাহুল, কুইন্টন ডিকক, দেবদূত পাডিক্কাল, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিস। তো এছাড়া যদি বলি কৃণাল পান্ডিয়া, আয়ুষ বাদনি, ঠিক আছে। তারপরে আমরা ইয়াশ ঠাকুরকে দেখতে পাবো, রবি বিষ্ণয়কে দেখতে পাবো, মহসিন খান, আর সর্বশেষ মায়াঙ্ক যাদব। এছাড়া আমরা ইম্প্যাক্ট হিসেবে দীপক হুডাকে দেখছি, আমরা কায়েল মায়ার্সকেও কিন্তু ইনক্লুড হিসেবে দেখতে পারি, কিন্তু ইনক্লুড করার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না, বা কারণ ইনি যেহেতু পারফর্ম করে যাচ্ছেন এই জায়গাটা থেকে, মার্কাস স্টয়নিস কিংবা পুরান কিংবা কুইন্টন ডিকক, তো এখান থেকে সেরকম সুযোগ কিন্তু নেই। ঠিক আছে, তো সো এখন দেখার বিষয় যে কতটা সুযোগ আসে, বা শেমার জোসেফকেও কিন্তু সুযোগ দিলেও দিতে পারে, তবে সেরকম সুযোগ নেই, যেহেতু তারা এক কথায় সবচেয়ে বড় কথা হচ্ছে তারা জয় পেয়েছে, সো জয়টাই তারা অব্যাহতি ধরে রাখার চেষ্টা করবে। ইম্প্যাক্ট সেরকম তারা এখানে অদল বদল কিছু করতে চাইবে না। তো যাই হোক, এই হচ্ছে আপাতত এখনকার মতো আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো আপনি কার সাপোর্ট করেন সেটাও আপনি জানাতে পারেন। আর
চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অল প্রেস করতে ভুলবেন না, কারণ আরও নিত্য নতুন ভিডিও আসবে আগামীতে। ওয়ার্ল্ড কাপ সংক্রান্ত হোক তো খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। আর ওয়ার্ল্ড কাপের যে ইন্ডিয়ান টিম কিছুদিনের মধ্যে হয়তো অ্যানাউন্স হয়ে যাবে 19 তারিখের কাছাকাছি বা কিছুক্ষণ পরে, কারণ সর্বপ্রথম অর্থাৎ মে মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু টিম চেঞ্জ করার যে সুযোগ আইসিসির কাছে জমা দেওয়ার সুযোগ কিন্তু রয়েছে। তারপরে হয়তো পাবেন না, তাই হয়তো খুব শিগগিরই কিন্তু আমরা ঘোষণা করতে দেখব। যাই হোক, এই হচ্ছে কথা। আরও নিত্য নতুন ভিডিও আসবে, তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। খেলা আশা করি জমবে, আপনারা খেলাটাকে খুব খুব মজা করে দেখুন এবং আপনারা খুব আনন্দ সহকারে খেলাটাকে উপভোগ করুন, এবং খেলাটা যেন খেলার মতোই হয় সেটাই আমরা এক্সপেক্ট করছি। খেলার মধ্যে যেন একটা জোশ অবশ্যই থাকবে সেটাই এক্সপেক্ট করছি। তো সকলে ভালো থাকবেন।